ওকে, সাবধানে যাও তাহলে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের লাইভ ক্লাসে চলে আসলাম। কী ব্যাপার, আজকে ক্লাস করে সবাই কি ক্লান্ত নাকি? আজকে 3টা 4টা ক্লাস হয়ে গেছে, এই জন্য কি সবাই ক্লান্ত নাকি? ক্লাসে ছেলে মেয়ে নাই, 3জন, অনলি 3জন। আজকে একটু চাপ বেশি হয়ে গেছে না? তোমাদের জন্য চাপ, আমাদের জন্য চাপ হয়ে গেছে। আসলে কিছু করার নাই, কারণ আমাদের 3 তারিখের ভিতর শেষ করতে হবে। আর 3 তারিখ থেকে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস শুরু। সো আমাদের তো একটু চাপ নিয়ে পড়তে হবেই, তাই না? একটু চাপ নিয়ে পড়তে হবে, কিছু করার নাই। আর এখন চাপ না নিতে পারলে কবে চাপ নিবা? যারা যারা সালাম দিছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রোকেয়া তাসনিম ওয়ালাইকুম আসসালাম, শোভা ওয়ালাইকুম আসসালাম, খাদিজা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে আমাদের কোন কোন চ্যাপ্টার? ফিজিক্স সেকেন্ড পেপারের 7 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়, এইটাই তো আমাদের বাকি আছে, তাই না? এই 2টা অধ্যায় আমাদের বাকি আছে। ওকে, তো দেখো এই 2টা অধ্যায় থেকে খুব বেশি পড়ার কিছু নাই, সামান্য কিছু জিনিস আছে যেগুলো আমাদের পড়লে এই 2টা অধ্যায় থেকে কমন পাওয়া একদম ইজি। হ্যাঁ, আমি ফার্স্ট অফ অল সেই টপিকগুলো বলবো, সেই টপিকগুলো তোমরা একটু লেখো। তো এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি হচ্ছে তোমার সপ্তম অধ্যায় থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে। তো সপ্তম অধ্যায় থেকে তোমরা ফার্স্ট অফ অল মেইন বই থেকে যে থিওরিগুলো পড়বা সেটা হচ্ছে তোমার এই যে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, এটা রিডিং পড়বো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এখন এখান থেকে কি কি পড়বো? দ্য কোশ্চেন ইজ হিয়ার, যে ভাই আমরা এখান থেকে কি কি পড়বো, তাই না? এখান থেকে আমরা কি কি পড়বো? তো এখান থেকে পড়বা যে আলোর কণিকা তত্ত্ব কে দেয়, তারপর হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব কে দেয়, তারপরে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে দেয়, কোয়ান্টাম তত্ত্ব, এগুলো কে দেয়। তো আমি একটু তোমাদের কাছে কোশ্চেন করতে চাই, তোমরা একটু বলো তো আলোর কণিকা তত্ত্ব এটা কে দেয় বা কোন বিজ্ঞানী দেয়? একটু অ্যান্সার দাও তো। আলোর কণিকা তত্ত্ব এটা কোন বিজ্ঞানী প্রবক্তা মানে করে, আবিষ্কার করে? একটু অ্যান্সার করো তো। নিউটন। শোভা, নিউটন বানান ভুল লিখলে হবে? হ্যাঁ, গুড। আচ্ছা, যাই হোক, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা বাদবাকিগুলোও জানো। সো এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বসমূহ এগুলো একটু পড়বা। আচ্ছা, তারপরে তোমার এখানে আমাদের দেখো আলোর অপবর্তন আছে, আলোর সমাবর্তন আছে, তারপর হচ্ছে তোমার আলোর ব্যতিচার আছে। এই জিনিসগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে। তো আমরা এখান থেকে কয়েকটা সিলেক্টিভ টপিক পড়লেই আমাদের চলে আসবে। আর খুব বড় বড় ম্যাথ কিন্তু ফিজিক্স থেকে হবে না, রাবি জাহাঙ্গীরনগর গুচ্ছতে খুব বড় বড় ম্যাথ আসবে না, একদম ছোটোখাটো বাচ্চা বাচ্চা ম্যাথ আসবে। এই অধ্যায় থেকে একদম বাচ্চা বাচ্চা ম্যাথ আসবে। তো প্রথমেই তোমার হচ্ছে গিয়ে একদম শিওর শর্ট কিছু জিনিস বলে নিই। দেখো, শিওর শর্ট কিছু টপিক হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক টপিক থেকে মনে করো মোটামুটি শিওর থাকো যে আসবে, রাবি জাবি গুচ্ছ যে কোনো এক জায়গাতে আসবে। তো প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি দেখো, তোমরা আমার চেয়ে আরও ভালো জানো এই প্রতিসরাঙ্ক ব্যাপারটা, তোমরা আমার চেয়ে আরও ভালো জানো। মনে করো যে এটা একটা মাধ্যম এ মাধ্যম, এটা হচ্ছে আরেকটা মাধ্যম বি মাধ্যম। এখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যাচ্ছে, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? কথা বুঝতে পারছো? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো এই টাইপের কোশ্চেন কিন্তু ভরপুর আসে, ভরপুর আসে। তো মাথায় রাখবা, একটা সূত্র মাথায় রাখবা যে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু ভি এ বাই ভি বি ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। ওকে, এই টোটাল সূত্রটা মাথায় রাখবা। এখন আমরা
প্রতিসরাঙ্ক বলতে কোনো একটা ভৌত রাশি, প্রতিসরাঙ্ক কোনো একটা ভৌত রাশি, এটা মাথায় রাখো, প্রতিসরাঙ্ক একটা ভৌত রাশি। তাহলে এই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার মিউ এ, আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি। কি বললাম? এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি ইকুয়াল টু দেখো মিউ বি বাই মিউ এ, মিউ বি বাই মিউ এ। আর এই যে ভি দ্বারা কি বোঝাচ্ছি? আলোর বেগ, অর্থাৎ ভি এ দ্বারা বোঝাচ্ছি এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ। ভিবি এটা দ্বারা বোঝাচ্ছে তোমার বি মাধ্যমে আলোর বেগ। ল্যামডা এ এটা দ্বারা কি বোঝায় দেখো তো, নিজেরাই বুঝতে পারতেছো ল্যামডা দ্বারা কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডা বি হচ্ছে বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। কামরুল ইসলাম কোশ্চেন করছো, ভাই আমি নিউ অ্যাড হয়েছি, এখন আমি কিভাবে কি করবো একটু বললে আমার জন্য উপকার হতো। সিম্পল জিনিস, নিউ অ্যাড হয়েছো, তোমাকে কী করতে হবে? তুমি ডেইলি ক্লাস করবা, ক্লাস শেষে ওই যে দেখো তোমাদের যে তোমার যে গ্রুপগুলোতে অ্যাড করা হয়েছে বা চ্যানেলগুলোতে অ্যাড করা হয়েছে, সেখানে তুমি কোশ্চেনের লিঙ্ক পাবা, সেই কোশ্চেনগুলো মানে লিঙ্কগুলোতে ঢুকে পরীক্ষাগুলো দিবা। পরীক্ষা দেওয়ার পর যদি কোনো প্রবলেম থাকে সেটা পার্সোনাল কেয়ারে আপলোড করবা, যে কেউ সমাধান করে দিবে। সিম্পল তো, সিম্পল কথা, তাই না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম দেখো, যে আমাদের এই প্রতিসরাঙ্ক থেকে আমাদের এই সূত্রটা একদম সুন্দর করে মুখস্থ রাখতে হবে, যে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু ভি এ। ভি দ্বারা বোঝাচ্ছে এখানে আলোর বেগ, বুঝতে পারছো? ভি দ্বারা কী বোঝাচ্ছে? আলোর বেগ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। এবং এখান থেকে এই সূত্রটা যদি আমরা মাথায় রাখি, তাহলে বাদবাকি সবগুলোই আমরা খুব সুন্দরভাবে মাথায় রাখতে, মানে যে কোনো ম্যাথগুলো আমরা করতে পারবো। তো আমি একটা এক্সাম্পলে চলে যাই, একটা এক্সাম্পল দেখাইলেই তোমরা বুঝতে পারবা। এবং খুব বিখ্যাত একটা ম্যাথ আছে এখান থেকে, এই ম্যাথটা খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। আমরা এই ম্যাথটাই করবো এবং এই ম্যাথটা দেখবা যে প্রায় সময় প্রায় জায়গায় ভর্তি পরীক্ষায় আসে। তো পারলে চেষ্টা করব আমরা এই ম্যাথগুলোর, মানে এই ম্যাথের অ্যান্সারটাও মুখস্থ রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তো খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এরকম যে পানি ও কাচের প্রতিসরাঙ্ক, পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 1.5, 1.33 ও 1.5। কাচে আলোর বেগ কত? কাচে আলোর বেগ কত? আচ্ছা, পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ এটা হচ্ছে গিয়ে তোমার 2.28 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে একটা বিখ্যাত কোশ্চেন। এই বিখ্যাত কোশ্চেনের উত্তরগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। হ্যাঁ, তো খেয়াল করো যে পানি এবং কাচ, তাহলে আমরা এইটাকে ধরে নিলাম পানি মাধ্যম, ওয়াটার, আর এটাকে ধরে নিলাম কাচ মাধ্যম মানে গ্লাস। আচ্ছা, তাহলে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে মিউ ডাব্লু দেওয়া আছে আমাদের কাছে, আর কি দেওয়া আছে? মিউ জি। ওকে, আমাদের কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে। আর একটা বেগ দেওয়া আছে আমাদের, পানির বেগ দেওয়া আছে। এখন খেয়াল করো, আমরা যখন এই পাশে সূত্রটা শিখছিলাম, খেয়াল করো কিন্তু, হ্যাঁ, আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা ছিল উপরে ছিল এ মাধ্যম, নিচে ছিল বি মাধ্যম। এবং সূত্রটা আমরা এভাবে শিখছিলাম যে এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল, লাস্টে কত আছে? বি আছে, তাহলে এটা আসবে উপরে। ফার্স্টে কে আছে? এ আছে, তাহলে মিউ এ ইকুয়াল দেখো ভি এ বাই ভি বি। কথা বুঝতে পারছো? শুধুমাত্র দেখো ফার্স্টে যে থাকবে সেটাকে আমি বেগের ক্ষেত্রে ফার্স্টে লিখবো, লাস্টে যে থাকবে বেগের ক্ষেত্রে সেটাকে লাস্টে লিখবো, মানে নিচে লিখবো। বাট প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমরা সেটা কী করবো? একটু উল্টায় দিব। যাই হোক, যে যেভাবে পারো মনে রাখবো যেটা। এখন তাহলে দেখো আলটিমেটলি বলতে পারি যে মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু ভি এ বাই ভি বি। তাহলে এখান থেকে আমরা দেখো কি লিখছি? মিউ ডাব্লু বাই মিউ জি ইকুয়াল টু কী আসবে? তাহলে ভি জি বাই ভি ডাব্লু, তাই না? তাহলে আমাদের এখান বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে তোমার হচ্ছে পানিতে আলোর বেগ, দ্যাট মিনস ভি ডাব্লু। তাহলে ভি ডাব্লু ইকুয়াল ভিজি ইন্টু মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু। এখন ভিজি কত দেখো তো আমাদের? ভিজি মানে হচ্ছে তোমার কাচ মাধ্যমে আলোর বেগ, কাচ মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে, সরি, কাচ মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে। তাহলে দেখো আমাদের একটু ভুল হয়ে গেছে, সরি। তাহলে ভিজিটা আমাদেরকে বের করতে হবে, কাচ মাধ্যমে আলোর বেগটা বের করতে হবে। তাহলে ভিজি ইকুয়াল দেখো তো কি আসে? মিউ ডাব্লু ইন্টু ভি ডাব্লু ডিভাইডেড বাই মিউ জি। ওকে, আচ্ছা,
তাহলে মিউ ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে মানে পানিতে প্রতিসরাঙ্ক, পানিতে প্রতিসরাঙ্ক কত 1.33, তাহলে 1.33 ইন্টু ভি ডাব্লিউ মানে পানিতে আলোর বেগ দেওয়া আছে 2.28 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই মিউজি মানে হচ্ছে কাছের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত 1.8। এখন এই টাইপের যখন তুমি ম্যাথ সলভ করবা, এই টাইপের ম্যাথ সলভ করার সময় একটু তোমাকে চালাক হতে হবে। একটু চালাক হলে তুমি খুব ইজিলি ম্যাথটা সলভ করতে পারবা। কীরকম দেখো, জিনিসটা মাথায় রাখবা যে তোমার এই যে 1.5 এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 3/2 লিখতে পারি। কিন্তু 1.5 আর 3/2 কি সেম জিনিস না? 1.5 আর 3/2 সেম জিনিস। এই অধ্যায়ের ম্যাথগুলোর ক্ষেত্রে একটু মাথায় রাখবা। হ্যাঁ, 3/2 ইকুয়াল টু 1.5। তাহলে এই 1.5 এর পরিবর্তে আমরা লিখলাম 3/2। ওকে, আচ্ছা 1.33 মানে কি? 1.33 মানে হচ্ছে তোমার 4/3, রাইট? 1.33 মানে হচ্ছে তোমার 4/3। তাহলে এই 1.33 এর পরিবর্তে আমরা লিখলাম কত 4/3। ওকে, এবার দেখো যে এইখানে আমাদের এইটুকু আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে। এইটুকু আমরা একটু হিসাব নিকাশ করি। এইটুকু হিসাব নিকাশ করলে দেখো 4/3 ইন্টু এই 2টা উপরে চলে যাচ্ছে আর এই 3 নিচে আসতেছে ইন্টু 2.28 ইন্টু 10⁸8। তাহলে আলটিমেটলি 4 দুগুণে 8, 3 3কে 9, তাহলে 8/9 ইন্টু 2.28 ইন্টু 10⁸8। ওকে, তো এই তো এরপর তুমি বাকিটা নিজের দায়িত্বে হিসাব করবা। হ্যাঁ, বাকিটা নিজ দায়িত্বে হিসাব করবা। 8/9 করলে কত আসে? 8/9 করলে তুমি এখানে আন্দাজে যদি 0.9 লিখে রাখো কোনো সমস্যা নাই। 8/9 করলে আন্দাজে তুমি 0.9 লিখে রাখো, দেখো হয়ে যাবে। মনে রাখবা ভাগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, মনে করো উপরে আছে তোমার x-1 আর নিচে আছে x, তাহলে অ্যান্সার হচ্ছে 0.9। অ্যান্সার হচ্ছে কত? 0.9। কীরকম? ধরো উপরে আছে তোমার হচ্ছে গিয়ে 6, নিচে আছে 7, তাহলে 6/7 এর অ্যান্সার হচ্ছে 0.9 এর কাছাকাছি, 0.9 এর কাছাকাছি। বিশ্বাস না হলে নিজেই একটু ক্যালকুলেটর দিয়ে করতে পারো। যেমন দেখো 6/7 0.85 0.868, তো 0.868কে আমরা যদি 0.9 ধরে করি তাহলে কিন্তু হয় না? অবশ্যই হয়। তো এটা মাথায় রাখবা। তাহলে দেখো এইখানে এই যে তোমার 8/9 করলে আসবে কত? 8/9 করলে আসবে 0.9। আবার আমি এটা শিখাইছিলাম কিন্তু 9 দ্বারা ভাগের নিয়মও কিন্তু শিখাইছিলাম, মনে আছে? 9 দ্বারা ভাগের নিয়ম কি ছিল? 9 দ্বারা ভাগের নিয়ম ছিল তোমার হচ্ছে যে উপরে যেটা থাকবে সেটা আমরা বসাবো। তাহলে উপরে কত আছে? 8, তাহলে পয়েন্টের পরে 8 8 8 বসতে থাকবে। তাহলে এখানে 0.88 লিখলেও পারো তুমি, কিন্তু 0.88 লিখলে হবে কি তোমার হচ্ছে একটু বড় হয়ে যাবে। এটাকে আমরা সংক্ষেপে 0.9 লিখতে পারি, কারণ যাহাই 0.88 সেটাকে আমরা 0.9 বলতে পারি। এটাতে আমাদের কোনো পাপ নাই। আশা করি বুঝাইতে পারছি, তাই না? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই যে 9 দ্বারা ভাগের নিয়ম কিন্তু আমি শিখাইছি, 9 দ্বারা ভাগের নিয়ম, 11 দ্বারা ভাগের নিয়ম শিখাইছি কিন্তু। ওকে, তো আলটিমেটলি এই ম্যাথের অ্যান্সারটা তোমরা মুখস্থ করে রাখবা। ঠিক আছে, এই ম্যাথের অ্যান্সারটা তোমরা বের করে মুখস্থ করে রাখবা। বুঝাতে পারছি? আচ্ছা, তো এই গেল আমাদের একটা সূত্রটা ভালো করে মাথায় রাখবেও তোমরা। আর এই সূত্রের ম্যাথ কিন্তু অনেক আসে পরীক্ষায়। এবার হচ্ছে তোমার আমরা এই সূত্র রিলেটেড আর একটা ম্যাথে চলে যাই। মনে করো বায়ু ও পানির প্রতিসরাঙ্ক, বায়ু ও পানির প্রতিসরাঙ্ক এর অনুপাত, প্রতিসরাঙ্কের অনুপাত কথাটা লিখলাম না, 2:3। তাহলে বাতাস অপেক্ষা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করো, বাতাস অপেক্ষা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য 50 একক বেশি, 50 একক বেশি। এটা কোথার প্রশ্ন আমি একটু দেখে বলি, দাঁড়াও। এটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের প্রশ্ন, 13-14 সালে আসছে জাহাঙ্গীরনগরে। তাহলে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো বায়ু ও পানির প্রতিসরাঙ্ক 2:3, তাহলে বাতাস অপেক্ষা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য 50 একক বেশি।
তাহলে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, রাইট? তো আমরা তাহলে ধরে নিচ্ছি যে এখানে বাতাস আছে এয়ার আর এখানে আছে পানি। তাহলে এখানে তরঙ্গ মানে তোমার প্রতিসরাঙ্ক মিউ এ আর এখানে প্রতিসরাঙ্ক মিউ ডাব্লু, কথা বুঝো কিন্তু। তাহলে আমরা লিখতে পারি মিউ এ বাই মিউ ডাব্লু, কী বলছে দেখো তো, বায়ু এবং পানির প্রতিসরাঙ্ক অনুপাত কত, 2:3, তাহলে 2/3 লিখলাম। তাহলে মিউ এ বাই মিউ ডাব্লু ইকুয়াল টু 2/3, কথা বুঝাতে পারছি? এবার বলছে কি দেখো যে বাতাস অপেক্ষা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য 50 একক বেশি, একটু পরে আসতেছে এদিকে। এখন খেয়াল করো, আমরা কি জানি মিউ এ বাই মিউ ডাব্লু ইকুয়াল টু ল্যামডা ডাব্লু বাই ল্যামডা এ, তাই না? ল্যামডা ডাব্লু বাই ল্যামডা এ। তাহলে এখন দেখো বলছে কি বাতাস অপেক্ষা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য 50 একক বেশি। তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটা কি বাতাস অপেক্ষা বেশি, তাহলে ল্যামডা ডাব্লু ইকুয়াল টু আমি বলতে পারি যে ল্যামডা এ প্লাস 50। তাহলে ল্যামডা ডাব্লুর পরিবর্তে আমরা এখানে বসাইলাম ল্যামডা এ প্লাস 50। ওকে, নাইস। তাহলে মিউ এ বাই মিউ ডাব্লু এর ভ্যালু কত, 2/3। তাহলে বসাইলাম আমরা 2/3 ইকুয়াল, দেখো ল্যামডা এ দ্বারা এগুলোর ভাগ করি, তাহলে ল্যামডা এ দ্বারা ভাগ করলে এখানে 1 প্লাস 50 বাই ল্যামডা, তাহলে 2/3 মাইনাস 1 ইকুয়াল টু 50 বাই ল্যামডা। আশা করি তোমরা এবার বাকিটা পারবা, পারবা না বাকিটা? এই তোমরা জানো কেমনে বাটার মোড়ে, কেমনে জানো যে বাটার মোড়ে আমার অফলাইন ব্যাচ আছে? কে বলছে তোমারে? আচ্ছা, তো আশা করি তোমরা পারছো, না পারার মতো কিছু নাই। আচ্ছা, এবার আমরা কি জানি 1 লাইট ইয়ার সমান সমান কত, 1 আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার? দেখো মাঝে মধ্যে এরকম সিম্পল কোশ্চেন আসে, বাট আমাদের জানার অভাবের কারণে আমরা পারি না। তো মনে রাখবা 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.47 ইন্টু 10⁻12 কিলোমিটার, তাই না? বা আমরা বলতে পারি 9.47 ইন্টু 10⁻15 মিটার, তাই না? এই যে আমরা কিন্তু এটা জানি 1 লাইট ইয়ার সমান সমান এইটা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আশা করি নাই। অফলাইন ক্লাসের ইনভাইটেশন পাইছো কবে, কিভাবে কিভাবে? আচ্ছা, ওকে। তো এইটা কিন্তু আমরা জানি, এমন কেউ নাই যে জানি না। এখন যদি কোশ্চেন হয় যে তোমার হচ্ছে 5 লাইট ইয়ার ইকুয়াল টু হট বা 10 লাইট ইয়ার ইকুয়াল টু হট, এই টাইপের কোশ্চেন কিন্তু আরইউ এবং জাহাঙ্গীরনগরে করে। গুচ্ছতে আসবে না, এগ্রিকালচারেও আসবে না, এরকম প্রশ্ন গুচ্ছ বা এগ্রিকালচারে আমি কখনো দেখি নাই, বাট রাবি এবং জাহাঙ্গীরনগরে বিগত সালে আমি এই টাইপের প্রশ্ন দেখছি। যদি আমাদেরকে এরকম প্রশ্ন করে 5 লাইট ইয়ার ইকুয়াল টু হট, 10 লাইট ইয়ার ইকুয়াল টু হট, আমরা কি পারবো না? পারবো, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে দেখো আমি যে টোটালি ফার্স্ট অফ অল প্রতিসরাঙ্কের যে কথাগুলো বললাম, এই সূত্রগুলো বাসায় বসে নিজে একটু দেখবা, হ্যাঁ নিজে একটু দেখবা। আর যা দেখাইলাম তো দেখাইলামই, এই যে সূত্রটা দেখাইলাম এই সূত্রের রিলেটেড ম্যাথগুলো একটু করবা, এই সূত্রের রিলেটেড ম্যাথগুলো একটু করবা। আচ্ছা, তারপরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা মহা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার মানে আসবেই, বলতে গেলে আসবেই এরকম একটা হচ্ছে তোমার দশা পার্থক্য। তো দশা পার্থক্যরে আমরা ডেল্টা ডি দ্বারা প্রকাশ করতে পারি বা ডেল্টা ল্যামডা দ্বারা প্রকাশ করতে, ল্যামডা না সরি, দশা পার্থক্যরে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করতে পারি। ডেল্টা ইকুয়াল টু 2 পাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক। তো দশা পার্থক্য দ্বারা অ্যাকচুয়ালি কাকে প্রকাশ করে? দশা পার্থক্য অ্যাকচুয়ালি তোমার অ্যাঙ্গেল বা কোণকে প্রকাশ করে, অ্যাঙ্গেল বা কোণকে প্রকাশ করতে পারে। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাই এখানে দশা পার্থক্য কেন আসবে? এখানে দশা পার্থক্য আসতেছে বিকজ দেখো আলো কি, আলো একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অলওয়েজ সাইনের গ্রাফ মেনে চলে। অলওয়েজ কার গ্রাফ মেনে চলে? সাইনের গ্রাফ মেনে চলে। তাহলে আলোর এই যে আলোর গ্রাফটা হবে এরকম, দেখো
আলোর গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। তো ধরো এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সাইড, আর এই যে এটা হচ্ছে জেড অক্ষ, মানে এক্স ওয়াই জেড, এই জেড অক্ষ হচ্ছে আমাদের তোমার ম্যাগনেটিক সাইড। এটা হচ্ছে ইলেকট্রো সাইড মানে বৈদ্যুতিক সাইড, এটা হচ্ছে ম্যাগনেটিক সাইড, মানে আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সোজা কথায়। তো দেখো যেহেতু এটা সাইনের ওয়েভ মেনে চলতেছে, তাহলে আলোর ক্ষেত্রে আমরা কি পাবো? আলোর ক্ষেত্রে আমরা অবশ্যই তোমার এখান থেকে দশা পার্থক্য, পথ পার্থক্য পাবো না? দশা পার্থক্য এবং পথ পার্থক্য পাবো, রাইট? আচ্ছা, তো এবার খেয়াল করো, তো এইখান থেকে না প্রত্যেক বছর রাবিতে প্রশ্ন হয়, এই যে দশা পার্থক্য, পথ পার্থক্য থেকে প্রত্যেক বছর রাবিতে প্রশ্ন হয়। তো আমার মনে হয় যে এটা তোমরা সবাই কম বেশি পারো। তো আমি একটা কোশ্চেন দিয়ে একটু তোমাদের চেক করতে চাই যে আসলে তোমরা কতটুকু পারো। যদি দেখি যে না অবস্থা খারাপ, তাহলে আমি বুঝাবো। একটা কোশ্চেন দিচ্ছি, দেখো যে একটা তরঙ্গের দুইটা বিন্দুর পথ পার্থক্য λ/4, তাহলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? নিজের একটু করার চিন্তা করো তো, নিজের একটু করো তো। আরে একটা অক্ষে নিলেই হচ্ছে, এমন কোনো কিন্তু ফিক্স নাই যে হচ্ছে আমার এক্স অক্ষেই যাওয়া লাগবে। হ্যাঁ, আমার এক্স অক্ষেই যে আলো যাওয়া লাগবে এমন কোনো ফিক্স নাই, কারণ আমি এই যে স্থানাঙ্ক, এটা তো যে কোনো সময় মানে স্থানাঙ্কে যে এক্স ওয়াই জেড, এগুলো তো সব ভ্যারিয়েবল, তাই না? এগুলো যে কোনো সময় মান চেঞ্জ করতে পারে, রাইট? ভ্যারিয়েবল। তো আমি যদি এক্স অক্ষে মানে নিই, সমস্যা নাই তো, কোনো সমস্যা আছে? আচ্ছা, আবির লিখছে π/2। দেখি তাহলে সূত্র অনুসারে দেখো আমাদের চাইছে কি দশা পার্থক্য চাইছে, তাহলে 2π/λ বসাইলাম ইন্টু দশা পার্থক্য, সরি পথ পার্থক্য। ডেল্টা এক্স দ্বারা কি বোঝাচ্ছে? পথ পার্থক্য। পথ পার্থক্য হচ্ছে λ/4, তাহলে ল্যামডা কাটাকাটি গেল, তাহলে 2π/4, দ্যাট মিনস π/2। এখন পাই মানে কত? পাই মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি। পাই মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি কোণের ক্ষেত্রে, মনে রাখবা কোণের ক্ষেত্রে পাই মানে কত? 180 ডিগ্রি। তাহলে মাঝে মধ্যে আমার এখানে প্রশ্নে π/2 না থেকে কিন্তু তোমার হচ্ছে গিয়ে 90 ডিগ্রিও থাকতে পারে অপশনে। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে অ্যান্সার করবা যে এটাকে আমরা π/2 বলতে পারি, আবার এটাকে আমরা কি 90 ডিগ্রিও বলতে পারি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? গুড, সবাই π/2, তার মানে এগুলো পারবা, এই যে পারবা আশা করি। হ্যাঁ, এবার আমরা আমাদের অপবর্তনে একটু আসি। অপবর্তন জিনিসটা আমরা অনেকে বুঝি না, আবার বোঝার চেষ্টাও করি না। অপবর্তন আমি নিজেও যে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝি অপবর্তন, এরকমও না। কারণ দেখো যে আমাদের এই যে অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, এই জিনিসগুলো আমাদের মানে ফিজিক্সে আমরা সব কল্পনা করে দেখার চেষ্টা করি, কিন্তু এগুলো যদি আমাদেরকে কেউ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতো বা প্র্যাকটিক্যালি বোঝাইতো তাহলে অনেক ভালো হতো। বুঝছো? কিন্তু আমাদের কখনোই প্র্যাকটিক্যালি দেখায় না। ইভেন তোমার মানে আমরা যখন ভার্সিটিতে ফিজিক্সের ল্যাব করছি, আমাদের তো মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমার 2 বছর ফিজিক্স পড়া লাগবে, এবং ফিজিক্সের এই আলোর টপিকগুলো পড়া লাগে, অপটিক্যাল ফিজিক্স। সোজা কথায় আমরা অপটিক্যাল ফিজিক্স পড়ছি। তা আমাদেরও স্যারেরা কখনো বলে নাই যে তোমার হচ্ছে অপবর্তনটা এইভাবে হয়, বা অপবর্তনটা যে প্র্যাকটিক্যালি ঘটতেছে এইভাবে দেখায় নাই। এই বলছে পরীক্ষা করো, এক্সপেরিমেন্ট করো, মুখস্থ করাইছে যে এটার পর এটা করবে, এটার পর এটা করবা, বাস এক্সপেরিমেন্ট শেষ। ওই সেমভাবেই করে গেছি, কিন্তু আমাদেরকে কেউ হয় বলে নাই। অপবর্তন সিলেবাসে নাই, তারপরেও করতে হবে। অপবর্তন খুবই ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, অপবর্তন ছাড়া আসলে কিছু করার নাই। অপবর্তনের দেখো এখান থেকে আমি জাস্ট 2টা ম্যাথ করাবো ইনশাল্লাহ, 2টা টাইপের ম্যাথ করাবো ইনশাল্লাহ, এটা কাজে লাগবে। আচ্ছা, তো অপবর্তনটা হচ্ছে তোমার এরকম, ধরো যে একটা বস্তু আছে, মনে করো এটা একটা টেবিলের কোণা আছে, এটা একটা টেবিলের কোণা। এখন একটা আলো আসতেছে, এই যে আলো ভাবে আসতেছে, এটা একটা টেবিল। হ্যাঁ, এটা একটা টেবিল, এখন এই যে দেখো
টেবিলের যে কর্নারটা বা কোণাটা, হ্যাঁ, এই কর্নারটা অনেক সূক্ষ্ম হতে হবে অপবর্তনের জন্য। এখন আলো এসে যদি এই বস্তুর কিনারায় লেগে আলোটা যদি সামান্য বাঁকায়া যায়, মনে করো আলোটা এদিকে গেল, এই যে ঘটনা ঘটছে এই ঘটনাটাকে আমরা বলবো ডিফ্র্যাকশন বা অপবর্তন। তাহলে বস্তুর কিনারা ঘেঁষে আলোর বেঁকে যাওয়াকে বলা হয় অপবর্তন। তোমরা একটু খাতায় লেখো, অপবর্তন, সমবর্তন আর হচ্ছে ব্যতিচার, এই তিনটার সংজ্ঞা পড়বা। আমি আবারও বলতেছি, অপবর্তন, সমবর্তন এবং ব্যতিচার এই তিনটা সংজ্ঞা রাবির জন্য ইম্পর্টেন্ট, আর কিছুর জন্য না হোক অ্যাটলিস্ট রাবির জন্য ইম্পর্টেন্ট। কারণ এভাবে আসবে, মনে করো যে প্রশ্নটা এভাবে দেবে, বস্তুর কিনারা ঘেঁষে আলোর বেঁকে যাওয়াকে কি বলে? বস্তুর কিনারা ঘেঁষে আলোর বেঁকে যাওয়াকে কি বলে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে রাবিতে, বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে খেয়াল করো, তো এই যে বস্তুর কিনারা ঘেঁষে আলো যে বেঁকে গেছে, এটা কি আমরা বলবো বস্তুর অপবর্তন। কারণ আলোর বৈশিষ্ট্য বা ধর্মটা কি? আলোর বৈশিষ্ট্য হচ্ছে আলো সর্বদা সরল পথে চলবে, তাই না? আলো সর্বদা সরল পথে চলবে। তাহলে এই যে দেখো, এই যে আলোটা আসতেছিল এটা সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে? গেছে বাঁকা গেছে। এখন এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে আমাদের সেই অপবর্তন কোণ, এটাই হচ্ছে আমাদের অপবর্তন কোণ। তো এইটা মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় নির্ণয় করতে হয়, এই অপবর্তন কোণ, এটাকে আমাদেরকে নির্ণয় করতে হয়। এখন অপবর্তন বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে তোমার ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। কি বললাম? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রনহপার অপবর্তন। তো এই যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের বৈশিষ্ট্যগুলো, এগুলো একটু মাথায় রাখবা, কারণ এখান থেকে বিগত সালে একবার প্রশ্ন আসছে যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের বৈশিষ্ট্য নিচের কোনটি, বা ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের বৈশিষ্ট্য নয় কোনটি, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। তো আমি একটু মুখে মুখে বলি, দেখো, এটা হচ্ছে খাড়া ধার থাকা লাগবে, খাড়া ধার, সরু তার, তারপর হচ্ছে অল্প পরিসরে ছিদ্র। তাহলে খাড়া ধার, সরু তার, অল্প পরিসরে ছিদ্র। খাড়া ধার, সরু তার, অল্প পরিসরে ছিদ্র বা ছোট ছিদ্র, খুবই সূক্ষ্ম ছিদ্র। খাড়া ধার, সরু তার, খুবই সূক্ষ্ম ছিদ্র, এই তিনটা জিনিস মাথায় রাখবা, বুঝছো? তাহলে এগুলো হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে খাড়া ধার, সরু তার, এই জিনিসটা একদম খুব সহজ। খাড়া ধার, সরু তার, ফ্রেনেল, আর হচ্ছে খুবই সূক্ষ্ম ছিদ্র, এই তিনটা থাকলে আমরা বলবো সেটা কি? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, তো তারপরে এখন এই অপবর্তন থেকে আমাদের একটু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমাদের একটু জানতে হবে বা করতে হবে। তো দেখো, এইখানে এই অপবর্তন তুমি যদি পড়ো, তাহলে তুমি অপবর্তন পড়ার সময় গ্রেটিং নামে একটা জিনিস পাবা, ঠিক আছে? গ্রেটিংয়ের সমীকরণ, এই গ্রেটিংয়ের সমীকরণটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, গ্রেটিংয়ের সমীকরণ মনে রাখবা যে অপবর্তনের ভিতরে একটা গ্রেটিং নামে টপিক আছে, এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট মাথায় রাখবা গ্রেটিং সমীকরণ, যেটা ইম্পর্টেন্ট এটাই পড়াচ্ছি। গ্রেটিং সমীকরণ, অপবর্তনের ভিতরে গ্রেটিং বলতে একটা টপিক আছে। তো এই গ্রেটিংয়ের সমীকরণটা হচ্ছে এরকম, তোমার হচ্ছে গিয়ে এ সাইন ল্যামডা সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। কি বললাম? এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, কথা বুঝো। এখন এখানে এ কি, তারপর হচ্ছে গিয়ে তোমার ল্যামডা কি, এন কি, এগুলা সবই বুঝতে পারবা। তো এন দ্বারা বোঝায় তোমার হচ্ছে গিয়া কততম অবম, ঠিক আছে? এন দ্বারা কি বোঝাচ্ছে? কততম অবম। আচ্ছা, এ দ্বারা কি বোঝাচ্ছে? এ দ্বারা বোঝাচ্ছে তোমার এখানে ব্যাসার্ধ বা বেদ বা প্রস্থ, এ দ্বারা বোঝাচ্ছে বেদ বা প্রস্থ। তো অবম কি জিনিস এখন তুমি কোশ্চেন করতে পারো, দেখো শর্ট সিলেবাসে না, এই জন্য তোমরা হয়তো অনেকে পড়ো নাই। অবম কি জিনিস এটা বোঝার দরকার নাই, ঠিক আছে? অবম, তারপরে চরম, এই জিনিসগুলো অত বোঝার দরকার নাই। মনে রাখবা যে এইখানে এন দ্বারা বোঝাচ্ছে কততম অবম, আর এ দ্বারা কি বোঝাচ্ছে? বেদ বা প্রস্থ। এখন একটা কোশ্চেন করাচ্ছি, একটা কোশ্চেন দেখো যে একটি ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে, একটি ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 5000 অ্যাংস্ট্রোম, ল্যামডা ইকুয়াল টু 5000 অ্যাংস্ট্রোম
তাহলে প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত? অপবর্তন কোণ কত? ওকে, তাহলে দেখো আবির কি বললি, ডোরা পার্থক্য থেকে আসে না ম্যাথ? হ্যাঁ, ডোরা পার্থক্য থেকে ম্যাথ আসতেছি আমি, ঠিক আছে, ডোরা পার্থক্য থেকে ম্যাথ আসে, তবে ওরকম বড় বড় আহামরি কোনো ম্যাথ আসে না, খুব কম আসে আর কি। তো দেখো তাহলে একটি ফ্রনহপার কি ব্যাপার, আচ্ছা, তো দেখো এখানে প্রশ্নে বলছি কি একটি ফ্রনহপার শ্রেণীর অপবর্তনে ল্যামডা ইকুয়াল টু এত, মানে যে আলোটা ব্যবহার করছে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য এত। তাহলে প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত? তাহলে আমরা কি জানি, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, রাইট? আচ্ছা, এখানে চিরের বেদ দেওয়া আছে 0.2 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? অপবর্তন কোণ। দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে এন মানে কি বলছে এখানে দেখো তো, কততম অবম, রাইট? তাহলে এখানে কততম অবম দেওয়া আছে? প্রথম অবম, তাহলে 1। ল্যামডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, দেওয়া আছে কত? 5000 অ্যাংস্ট্রম। তাহলে 5000টাকে আমরা এভাবে লিখতে পারি 5000, আর আমরা কি জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, রাইট? তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এ দ্বারা কি বোঝাচ্ছে? বেদ। কার বেদ? চিরের বেদ। এইখানে একটা কথা বলে রাখি, তোমার ব্যতিচার আসুক বা হচ্ছে কি অপবর্তন থেকে ম্যাথ আসুক, ব্যতিচার অপবর্তন যেটাই আসুক না কেন, বেদ যদি বলে, মানে প্রস্থর কথা যদি বলে, তাহলে সেটা মনে রাখবা চিরের প্রস্থ বা চিরের বেদ। কথা বুঝতে পারছো? চিরের প্রস্থ বা চিরের বেদ। এখন তাহলে এর ভ্যালু কত দেখো তো, তোমার 0.2 মিলিমিটার, দ্যাট মিনস 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এবার বাকিটা কি তোমরা করতে পারবো না দেখো তো? এবং এই হিসাবটা কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা, এবং সেইটুকু সক্ষমতা তোমাদের মাঝে তৈরি করা হয়েছে ইনশাল্লাহ। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার? হয়তো অনেকের কাছে অপবর্তন টপিকটা একটু কেমন যেন লাগতেছে, বাট অপবর্তন থেকে এই যে গ্রেটিং সমীকরণ, এটাই মাথায় রাখবা, গ্রেটিং সমীকরণ, এবং এইটা থেকেই আসে, এটা থেকেই আসে। অপবর্তনের যদি ম্যাথ আসে তাহলে এটা থেকেই আসে, আদারওয়াইজ থিওরি থেকে আসে। ওকে, এবার আমরা একটু ব্যতিচারের দিকে মুভ করব। ব্যতিচার কি জিনিস? এটা একটা খুবই সূক্ষ্ম ছিদ্র, এবং এই পাশে একটা আলোর উৎস আছে, এই পাশে একটা কি আছে? আলোর উৎস আছে। এই পাশ থেকে আমার মনে করো এরকম আলো যাচ্ছে, তাহলে আলো কি করবে? এই যে সূক্ষ্ম ছিদ্রকে ভেদ করে যাবে, আলো এরকম সূক্ষ্ম ছিদ্রটাকে ভেদ করে সামনের দিকে মুভ করতেছে। এবার আমরা আরো দুইটা ছিদ্র তৈরি করলাম, এবং এই দুইটা ছিদ্র আরো সূক্ষ্ম। তাহলে এবার এখান থেকেও তোমার এরকম এই যে আলোটা আছে, সেই আলোটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, আর দেখো আলটিমেটলি কি করতেছে? এই যে দেখো তো, আলো সমূহ পরস্পরকে কি করতেছে? ওভারল্যাপ করতেছে না? একটা পয়েন্টে গিয়ে দেখো তো, এই জায়গাতে গিয়ে, এই জায়গাটাতে আলো সমূহ পরস্পরকে কি করতেছে? ওভারল্যাপ করতেছে। অ্যাজ এ রেজাল্ট সামনে যদি আমাদের কোনো পর্দা থাকে, মনে করো সামনে একটা পর্দা বা দেওয়াল আছে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে তোমার হচ্ছে গিয়া ডোরা কাটা দাগ সৃষ্টি হবে, কালো সাদা এরকম একটা দাগ, এরকম অনেকগুলো রেখা সৃষ্টি হবে। তো এই যে ঘটনাটাকে আমরা বলবো ব্যতিচার, বা ইংরেজিতে কি বলে ভুলে গেছি এখন, ইংরেজি নামটা ভুলে গেছি ব্যতিচারের। তো এই টাইপের জিনিসকে আমরা কি বলবো? ব্যতিচার বলবো, ঠিক আছে? এখন খেয়াল করো, তোমার এই ব্যতিচার থেকে দুইটা সূত্র আছে ব্যতিচার থেকে। এই দুইটা সূত্র ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। একটা হচ্ছে তোমার x ইকুয়াল টু
ডি ল্যামডা, আমি বুঝাই দিচ্ছি এখান থেকে কি কি বুঝায়। ডি ল্যামডা বাই 2a, এটাকে আমরা ডেল্টা এক্সও বলতে পারি। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার এরকম, এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করলাম। বিটা ইকুয়াল টু দেখো এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোটো হাতে ডি। আচ্ছা, এখন এই ডেল্টা এক্স দ্বারা কি বোঝাচ্ছে দেখো, এই যে ডেল্টা এক্স আছে, এই ডেল্টা এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি তোমার চির থেকে ডোরার দূরত্ব, আর এই বিটা দ্বারা বোঝাচ্ছি দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা দেখো, আজকের ক্লাসটা ভালো লাগতেছে, জানো তোর মনে লাগছে আজকের ক্লাসটা ভালো লাগতেছে। আজকের ক্লাস বিশ্বাস কর না কর, মানে এই অপটিক্যাল ফিজিক্সে আমার নিজেরও অনেক প্রবলেম আছে। হ্যাঁ, আমার নিজেরও অনেক প্রবলেম আছে অপটিক্যাল ফিজিক্সে, আর তুই বলতেছিস আজকে ভালো লাগতেছে। এগুলো আসলে মানে হাসিদায়ক কথা। আমি হাসি রিয়াক্ট দিলে তুই পাবি আবার কষ্ট। হ্যাঁ, এই জন্য কান্না রিয়াক্ট দিলাম, কারণ এই অপটিক্যাল ফিজিক্স আমার নিজের কাছেও অনেক বেশি পেইনফুল। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো কি আমরা ভিজুয়ালাইজ করি, কিন্তু আমরা বুঝি না যে এই ঘটনা ঘটতেছে, মানে আমাদের চোখের সামনেই অপবর্তন ঘটতেছে, আমাদের চোখের সামনেই তোমার হচ্ছে ব্যতিচার ঘটতেছে, বাট আমরা ভিজুয়ালাইজ করা সত্ত্বেও আমরা বুঝতেছি না যে এটা ঘটতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আমাদের ভিজুয়ালাইজ করে বোঝানোর মতো কেউ নাইও, এই জন্যই আমাদের অনেক প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল ব্যতিচার। এখন দেখো, মুছে ফেললাম। দেখো খেয়াল করো, আমাদের এইখানে ডাবল স্লিট বা দ্বিচির ছিল। এই যে এইখানে আমাদের ডাবল স্লিট বা দ্বিচির, দুইটা চির বা দুইটা ছিদ্র ছিল। তো এই দুইটা ছিদ্র থেকে এই যে দূরত্ব, এটাই হচ্ছে আমার চির থেকে ডোরার দূরত্ব। চির থেকে ডোরার দূরত্ব মানে এখানে কি সৃষ্টি হয়েছে, ডোরার সৃষ্টি হয়েছে না? তাহলে এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতেছি, ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু কি, ডি ল্যামডা বাই 2a। এখন ডি দ্বারা কি বোঝাচ্ছে, ডি দ্বারা বোঝাচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে গিয়া ভুল বললাম মনে হচ্ছে, সরি। আচ্ছা, আমরা এটাতে একটু পরে আসতেছি, দাঁড়া, ব্যতিচারে আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, তো ব্যতিচার সম্পর্কে দেখো দুইটা শর্ট এমসিকিউ বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমার ব্যতিচার বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তো ব্যতিচারের দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক। তো মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে নিচের কোনটা গঠনমূলক ব্যতিচারের সমীকরণ, নিচের কোনটা ধ্বংসাত্মক ব্যতিচারের সমীকরণ। তো দেখো, এই যে গঠনমূলক ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য, মানে ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে বারবার, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য মনে রাখবা যে পথ পার্থক্য হবে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2, আর গঠনমূলক ব্যতিচারের জন্য হবে 2n ইন্টু ল্যামডা বাই 2। পথ পার্থক্য কি হবে, পথ পার্থক্য হবে, পথ পার্থক্য। বুঝতে পারছি? ব্যতিচার দুই প্রকার, গঠনমূলক আর হচ্ছে ধ্বংসাত্মক
গঠনমূলক ব্যতিচারের জন্য হচ্ছে পথ পার্থক্য হবে 2n ইন্টু ল্যামডা বাই 2 আর পথ পার্থক্য হবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এই তো আচ্ছা, এই ব্যতিচার নিয়ে আমি একটু পরে আবার আসবো, ঠিক আছে? ব্যতিচার নিয়ে আসবো। আর ব্যতিচারে এখন যদি নাও পড়াই, যখন হচ্ছে গিয়ে তোর প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস করাবো তখন পড়াবো। সবাই সব কিছু পারে নাকি? সবাই সব কিছু পারতে হয় এমন কোনো কথা আছে? সব কিছু পারা তো দরকারও হয় না। আচ্ছা, তারপরে তোমরা এখান থেকে ওই যে বেনি আসহ কলা যেটা আছে, বেনি আসহ কলা, ভিভ গিয়র, তো এই যে এখানে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে গিয়ে তোমার কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক এবং হচ্ছে তোমার ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের যে ব্যাপারটা, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের যে ব্যাপারটা, এটা একটু মাথায় রাখবা। তো মনে রাখবা যে আমি যদি সামনের দিকে যাই, মানে ভিভ গিয়র বা বেনি আসহ কলা, আমি যদি সামনের দিকে যাই তাহলে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কী হবে? ফ্রিকোয়েন্সি বাড়বে আর ওয়েভ লেন্থ বা ল্যামডা কমবে, ঠিক আছে? আমি যদি সামনের দিকে যাই তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে আমার, সরি, ফ্রিকোয়েন্সি কমবে আর ওয়েভ লেন্থ বাড়বে, এটা একটু মাথায় রাখবা। আমি যদি বাম থেকে ডানের দিকে যাই তাহলে ফ্রিকোয়েন্সি কমবে আর ওয়েভ লেন্থ বাড়বে, ঠিক আছে? তারপরে আর কি, অপবর্তন যেহেতু নাই, তো ব্যতিচার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। অপবর্তন যদি, যেহেতু একটু আগে একজন কমেন্ট করে বলছো যে ভাই অপবর্তন তো আমাদের সিলেবাসে নাই, তো আমি বলবো যেহেতু সিলেবাসে নাই তাহলে ব্যতিচার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বাট অপবর্তনও অনেক ইম্পর্টেন্ট টপিক, অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তো আমি একটা কোশ্চেন করতে চাই তোমাদের কাছে। এই কোশ্চেনটা মোটামুটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে বায়ুমণ্ডলে, মানে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো? দেখে তো কে কে পারো। আমি অপশন দিচ্ছি, নীল, বেগুনি, সাদা, কালো। নীল, বেগুনি, সাদা, কালো। কী হতো বলো তো? বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কেমন হতো? নীল, বেগুনি, সাদা, কালো। কালা, ইয়েস, কালা হইতো। হ্যাঁ, তোরা তো আমার চেয়ে ভালো ফিজিক্স পারিস, সত্যি কথা যেটা। আমি আসলে ফিজিক্সের ফও জানি না, কিছুই জানি না ফিজিক্সের। অনেক ফিজিক্স পড়ছি কিন্তু আসলে মাথায় রাখতে পারি নাই, প্রবলেমটা ওইখানে। ফিজিক্স পড়ছি একদিক থেকে আর ভুলে গেছি একদিক থেকে। যেমন ধর যে ডপলার ইফেক্ট, তারপরে হচ্ছে গিয়ে টানেল ইফেক্ট, এগুলো খুব বেশি বেশি পড়ছি, এত বেশি পড়ছি, এত ভিতরে ঢুকছি এগুলার যে এখন টোটালি আউট অফ হেড। আচ্ছা, তো এখন আমাদের অষ্টম অধ্যায়ে আমাদের হচ্ছে গিয়া তোর এই যে আপেক্ষিকতার 3টা সূত্র আছে। একটা হচ্ছে তোর m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার l ইকুয়াল টু l নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার t ইকুয়াল টু t নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো মোটামুটি একটু শিওর থাকতে পারো এখান থেকে রাবিতে একটা কোশ্চেন হচ্ছে, মোটামুটি শিওর থাকতে পারো রাবিতে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে। আর তোমার আপেক্ষিকতা জিনিসটা কি, এটা আমি নিজেও অত ভালো বুঝবো না, তোমাদেরও অত ভালো বুঝাতে পারবো না। কারণ দেখো, আপেক্ষিকতা জিনিসটা অনেক ডিপ একটা জিনিস। বাট তারপরেও সিম্পলিভাবে যদি বোঝানোর চেষ্টা করি যে আমরা যদি কোনো একটা বস্তুকে আলোর সমান বেগে চালনা করি তাহলে ওই বস্তুটাতে 3টা পরিবর্তন দেখা যাবে। একটা হচ্ছে ওই বস্তুর ভর বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পেলে সমীকরণটা হবে এরকম। ওই বস্তুর দৈর্ঘ্য সংকোচন পাবে, যেটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচনই বলি আপেক্ষিকতার কারণে। আর একটা হচ্ছে তোমার সময় বা কাল দীর্ঘায়ন হবে, সেক্ষেত্রে সমীকরণটা এটা হবে। এখন এইখান থেকে তোমার যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আমি একটা করি। আমি একটা ম্যাথ দেখাই আগে। প্রথম যে ম্যাথটা দেখাবো আমি সেটা হচ্ছে তোমার একটি বস্তুর বেগ 0.5 সি হলে বস্তুটির আপেক্ষিক ও
এটা না, কোশ্চেন এটা না। কোনো বস্তুর মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ বা 2 গুণ বস্তুটির দ্রুতি কত? বস্তুটির দ্রুতি কত? বিখ্যাত একটা প্রশ্ন, এটা বিখ্যাত একটা প্রশ্ন। সমাবর্তন লাগবে না, সমাবর্তন থেকে বৈশিষ্ট্যগুলো পড়ে যায়, রিডিং পড়ে যায়। সমাবর্তন থেকে কোনো ম্যাথ করার দরকার নাই, সমাবর্তন থেকে রিডিং পড়বা, কোনো ম্যাথের দরকার নাই। আচ্ছা, কি বলছে দেখো, কোনো বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, তাহলে বস্তু কণার দ্রুতি কত? খুবই বিখ্যাত একটা প্রশ্ন। আচ্ছা, তো দেখো মোট শক্তিটাকে আমরা ধরলাম ই, আর স্থির অবস্থা শক্তি এটাকে আমরা ধরলাম ই নট। তাহলে মোট শক্তি স্থির অবস্থা শক্তির 2 গুণ, তাহলে ই ইকুয়াল টু 2 ই নট। ই ইকুয়াল টু কি? 2 ই নট, রাইট? আচ্ছা, এখন দেখো খেয়াল করো, আমরা এই ই সমান সমান কী লিখতে পারি? এই ই সমান সমান লিখতে পারি তোমার হাফ এম ভি স্কোয়ার, তাই না? আর 2 ই নট ইকুয়াল টু কী জানি আমরা? ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। তাহলে এম নট সি স্কোয়ার। দেখো তো, বোঝো তো এটা লেখা যায় কিনা, একটু নিজেরা চিন্তা করে দেখো তো এটা লেখা যায় কিনা। ওকে, তো এখন খেয়াল করো, আমরা এটাকে দেখো, এই যে হাফের মতো থাকলো, এই যে এম, আমরা কি জানি দেখো তো, এম ইকুয়াল টু এম নট বাই এটা। তাহলে এটার পরিবর্তে এম নট ভি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 2 এম নট সি স্কোয়ার লিখতে পারি। আর এই ভি স্কোয়ারটাকে আমরা সি স্কোয়ার ধরে নেব। এরপর তোমরা হচ্ছে এখান থেকে হিসাব করবা, হিসাব করলে দেখবা আলটিমেটলি অ্যান্সারটা আসে তোমার √3/2 সি। মানে এখান থেকে তুমি ভিটা বের করবা, এই যে ভিটা আছে না, এই ভিটা বের করবা, দেখবা আলটিমেটলি অ্যান্সারটা আসবে √3/2 সি। ওকে, তো এটা আমি বলবো যে ভাই এই প্রশ্নটা একটু মুখস্থ রাখো, হ্যাঁ, এটার উত্তরটা মুখস্থ রাখো। আরেকটা আছে ম্যাথ, খুবই বিখ্যাত ম্যাথ। কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোনো কণা কোনো কণা 2√2/3 সি বেগে গতিশীল, তাহলে কোনো কণা 2√2/3 সি বেগে গতিশীল, বস্তু কণার গতিশীল অবস্থা শক্তি ও বস্তু কণার গতিশীল অবস্থার শক্তি ও স্থির অবস্থার শক্তির অনুপাত কত? অবস্থার শক্তির অনুপাত কত? কোশ্চেনটা হচ্ছে দেখো, কোনো বস্তু কণা 2√2/3 সি বেগে গতিশীল, তাহলে বস্তু কণার গতিশীল অবস্থার শক্তি ও স্থির অবস্থার শক্তির অনুপাত কত? ওকে, আচ্ছা, তো দেখো খেয়াল করো, তো কি বলছে? গতিশীল অবস্থার শক্তি, গতিশীল অবস্থার শক্তি মানে কি? ইকে, তো ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। আর স্থির অবস্থার শক্তি মানে কি? ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, তাই না?
তাহলে ইকে বাই ই নট ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ এম বি স্কোয়ার ডিভাইডেড বাই এম নট সি স্কোয়ার। তো হাফ হাফের মতো থাকলো। এখন খেয়াল করো, এই যে আমাদের এম আছে, এই এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আপাতত এটা কিছু চেঞ্জ করা দরকার নাই। দেখো এম এম এর মতো থাকলো। দেখো এই যে ভি ভি দেওয়া আছে না আমাদের কত, 2√2/3। তাহলে 2√2/3 ইন্টু সি, এটাকে হোল স্কোয়ার করে দিলাম। এই যে এম নট আছে, এই এম নটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি? এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমরা জানি না? এটা আমরা জানি। তাহলে আমরা এটা লিখলাম। এটাকে ক্রস গুণ করি। ক্রস গুণ করলে দেখো তো এম নট ইকুয়াল টু এম ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আসে। তাহলে এম ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, আচ্ছা, ইন্টু দেখো এই যে সি স্কোয়ার আছে, এই সি স্কোয়ার বসাইলাম। এবার এই এম এম কাটাকাটি যাচ্ছে, যাবে কাটাকাটি। তারপরে এই ভি এর পরিবর্তে খেয়াল করো, এই যে ভি এর পরিবর্তে তুমি কত বসাবা? এই ভি এর পরিবর্তে তুমি বসাবা 2√2/3 সি। বুঝতে পারছো? 2√2/3 সি। আচ্ছা, তারপরে এটাকে স্কোয়ার করবা, কাটাকাটি হবে। বুঝতে পারছো? তো আলটিমেটলি দেখবা যে ই কে বাই ই নট, এটার ভ্যালু পাবা তুমি হচ্ছে গিয়া 4/3, বা আমরা বলতে পারি 4:3। তো এই যে কোনো বস্তুকণা যদি 2√2/3 সি বেগে গতিশীল থাকে, তাহলে বস্তুকণা গতিশীল এবং গতিশীল অবস্থা শক্তি মানে গতিশক্তি এবং হচ্ছে তোমার বিভব শক্তির অনুপাত কত হবে? 4:3 হবে। বুঝতে পারছি? এই তারপরে তোমরা আরও কিছু টপিক পড়বা। সেটা হচ্ছে তোমার ধরো আসছে এরকম যে 10 AMU শক্তিকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করো। 10 AMU শক্তিকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করো। তো এই টাইপের ম্যাথ আসলেও তোমরা পারবা। এই যে 10 AMU, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ভর। এটা হচ্ছে বেসিক্যালি ভর, অ্যাটমিক ম্যাস ইউনিট বা পারমাণবিক ভরের একক AMU। তো ইলেকট্রন ভোল্টে প্রকাশ করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব? E ইকুয়াল টু mc স্কোয়ার। এখন এম হচ্ছে ভর, তো এখানে এমটা তো তোমার কেজিতে বসাইতে হবে, তাই না? এমটা হচ্ছে তোমার কেজিতে বসাইতে হবে। তো AMU আমরা কি জানি? আমরা জানি 1 AMU বা 1 অ্যাটমিক ম্যাস ইউনিট সমান সমান 1.67 × 10⁻⁻27 কেজি, -27 কেজি। তাহলে 10 AMU সমান কত আসে দেখো তো? 1.67 × 10⁻27 × 10 এত কেজি। তাহলে সেটাকে আমরা বসাইলাম। তাহলে 1.67 × 10⁻26 আসে আলটিমেটলি। হ্যাঁ, ইন্টু সি মানে কত? 3 × 10⁸। এটা হলো স্কোয়ার। ওকে, তারপরে এটাকে হচ্ছে গিয়ে তুমি যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে জুলে পাবা। কিসে পাবা? জুলে। এরপর এটাকে আমাদের কিসে নিতে হবে? ইলেকট্রন ভোল্টে নিতে হবে। তাহলে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে আমরা কত দ্বারা ভাগ করব? 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করব। তো এত কাহিনী করার আসলে কোনো দরকার নাই। তুমি মনে রাখবা যে 1 AMU সমান সমান 934.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সরাসরি মুখস্থ রাখবা 1 AMU সমান সমান 934.5 মেগা ইলেকট্রন ভোল্ট। কথাটা বুঝো কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবা যে 1 AMU পরিমাণ ভরকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি তাহলে এত পাবো। তাহলে 10 AMU 10 AMU ইকুয়াল টু হট, জাস্ট এটাকে 10 দ্বারা গুণ করবা। তাহলে 9345 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হবে অ্যান্সার। বুঝতে পারছি? সিম্পল।
আমার তো অত ঝামেলা যাওয়ার দরকার নাই আবির, দরকার আছে আমাদের তো ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে। এখন দেখো এটাকে আমরা যদি ইলেকট্রন ভোল্টে রাখতে চাই, এটা তো মেগা ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে এটাকে দেখো তো 9345 × 10⁶ ইলেকট্রন ভোল্ট লেখা যায়, মানে মেগা মানে কত 10⁶। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি 9.345 × 10⁹ ইলেকট্রন ভোল্ট। সিম্পল, এত তো আমার দরকার নাই, তাই না? না এখন দেখো এখানে তুমি যে বলছো 933, কিছু কিছু বইতে দেওয়া আছে, দেখো কিছু কিছু বইতে 931 দেওয়া আছে, যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 1 AMU সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ওই একই বইতে আবার দেওয়া আছে 934 মেগা ইলেকট্রন ভোল্ট, ওই একই বইতে দেওয়া আছে 933 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আলটিমেটলি আমার অ্যান্সারটা এটার কাছাকাছি আসবে, 931, 934, 933 একই কথা, খুব বেশি শক্তির ডিফারেন্স না। আচ্ছা, এবার রিডিং পড়তে হবে আপনাদেরকে। হ্যাঁ, রিডিং পড়বেন। কি কি রিডিং পড়বেন আমি বলে রাখতেছি। 1 নম্বরে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আইনস্টাইনের এই যে সূত্রটা আছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখান থেকে ম্যাথ আসবে না, বাট কাহিনী আসবে যে ফটো ইলেকট্রিক ইফেক্টে কী কী হচ্ছে কী কী হচ্ছে না। তারপর হচ্ছে গিয়ে আপনারা পড়বেন কম্পটন ইফেক্ট, রিডিং কম্পটন ইফেক্ট সিলেবাসে না থাকলেও এটা রিডিং পড়তে হবে, কম্পটন ইফেক্ট। তারপরে হচ্ছে আপনার এক্স রে, এখান থেকে ম্যাথ করো আর না করো রিডিং পড়বো। ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, আর হচ্ছে গিয়ে তোমার কি বললাম এটা, এই যে এক্স রে। আর একটা সূত্র তোমরা জানবা, সেটা হচ্ছে তোমার এই যে এক্স রের ক্ষেত্রে একটা সূত্র জানো তোমরা সবাই, যে ল্যামডা মিনিমাম ইকুয়াল টু ই বাই এটাকে আমরা বলতে পারি এইচ এফ বাই ই বাই এফ ম্যাক্স বা ফ্রিকোয়েন্সি ম্যাক্স। তো এই ল্যামডা মিনিমাম হচ্ছে তোমার এক্স রের জন্য সর্বনিম্ন কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এই সূত্রটা পড়বা, এই সূত্রটা পড়বা। তারপরে তোমার হচ্ছে কার্য অপেক্ষক, এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের থেকে আসে কার্য অপেক্ষক। তাহলে ডাব্লু ইকুয়াল টু, এটাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, ডাব্লু ইকুয়াল টু এইচ এফ। তো এটাকে আমরা এফ নট বলি, কারণ এটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক। তো এটাকে আমরা এফ নট ইকুয়াল টু, তোমার মনে রাখবা যে ডাব্লু বাই এইচ, এফ নট ইকুয়াল টু ডাব্লু বাই এইচ, এখান থেকে আসে। তারপরে এই সূত্রটাকে ঘুরে এভাবে লেখা যায় যে ল্যামডা নট ইকুয়াল এইচ ভি বা এইচ সিও লিখতে পারো, ডিভাইডেড বাই ডাব্লু নট। এই যে এই সূত্রটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা 2-1টা ম্যাথ বাসায় বসে দেখবা। ক্লিয়ার? এই হচ্ছে কথা। তো আসলে এই অধ্যায়ে আমি আর বেশি কিছু পড়াবো না, এই অধ্যায়ে যা পড়াবো সব কোশ্চেন ব্যাংক সলভিংয়ের সময় পড়াবো। কম্পটন ইফেক্টের কোনো ম্যাথ আমাদের পরীক্ষায় আসবে না, সেটা আমাদের দরকার নাই। তারপরে তোমার হচ্ছে এই যে এক্স রে থেকে যে এই সূত্রটা দরকার, এই সূত্রে কয়েকটা ম্যাথ করবা, এই তো, এই আর কি, আর কিছুই লাগবে না। এই অধ্যায় থেকে খুব বেশি ম্যাথ আসবে না, আসলে ওই যে তোমার ফার্স্টে বললাম যে আপেক্ষিকতার যে ম্যাথগুলো আছে ওইগুলো থেকেই আসবে। ডাব্লু কীভাবে মুখস্থ করবা, এটা ভালো কথা বলছো, মানে কার্য অপেক্ষক কীভাবে মুখস্থ রাখবা। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার একটা ট্রিক্স লেখা ছিল, দাঁড়াও আমি ট্রিক্সটা ভুলে গেছি। আসলে একটা মাথায় আসলে এত কিছু সম্ভব না মনে রাখা, বুঝছো? তোমাদেরও অনেক কষ্ট হয় মনে রাখতে, আমাদেরও অনেক কষ্ট হয়, কত কিছু মনে রাখবো বলো। আমার বইতে একটা ট্রিক্স লেখা ছিল এই যে কার্য অপেক্ষক মনে রাখার। দাঁড়াও দেখি পাই কিনা। বই আপাতত পাচ্ছি না, তো আমি একজনের নাম রেফার করতেছি, আমার টিচার ছিল উনি, তোমরা হয়তো অনেকে ওনার ভিডিও দেখছো।
ফাহাদ বায়োলজি, ঠিক আছে, ফাহাদ বায়োলজির একটা ভিডিও আছে। তো এই ফাহাদ ভাই তোমার একটা ট্রিক্স দিছিল, এই যে কার্য অপেক্ষকের ভ্যালু মনে রাখার একটা ট্রিক্স দিছিল। তোমরা একটু ওনার চ্যানেলে গিয়ে সার্চ করবো, একটু বেশি না, নিচের দিকে যাওয়া লাগবে না। ধরো মোটামুটি এইটা কয় মাস আগের ভিডিও, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ 6 মাস হবে। আর উনি ভিডিও খুব কম দেয়। তো হ্যাঁ, আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, কার্য অপেক্ষক আসতেই পারে। তবে আমার কাছে মনে হয় যে এটা আসার সম্ভাবনা অনেক কম, অনেক কম। দেখা যাচ্ছে যে এই অধ্যায়ের ফিজিক্স তোমরা আমার চেয়ে অনেক ভালো পারো। তো এটাই কথা, বাসায় বসে প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করে দাও। প্রশ্ন ব্যাংক সলভ করা ছাড়া আসলে কোনো উপায় নাই। ফাদ ভাই আমার টিচার ছিল, অনেক জোস, উনি অনেক ভালো মানুষ এবং ভালো পড়ায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।